আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? সব কিছু ক্লিয়ার আছে? ক্লিয়ার আছে? শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? কাইন্ডলি একটু কমেন্ট করে জানান, আমি ক্লাস শুরু করে দিব এখনই। জি ওয়ালাইকুম আসসালাম। সবকিছু ঠিক আছে? সবকিছু ক্লিয়ার আছে কিনা? আদাব। অনিন্দ অধিকারী আদাব। আচ্ছা, অল ক্লিয়ার বলছেন, সবাই অল ক্লিয়ার বলছেন, তার মানে সবকিছু ঠিক আছে। আমি ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা অনুপাতের উপর আর দুইটা ক্লাস নিব, মানে আজকে একটা এবং আগামীকাল। আশা করি এর মধ্যে ক্লোজড হয়ে যাবে। ঠিক আছে, আপনাদেরকে আমি আমাদের লেকচার বুকের বাইরেও কিছু গাণিতিক সমস্যা সমাধান করাচ্ছি, যেগুলাকে আমি র্যান্ডম প্রবলেমস নামে মানে নাম দিছি। এই র্যান্ডম প্রবলেমসে মোট 138টা অঙ্ক আছে। এই 138টা অঙ্কের যে শিটটা র্যান্ডম প্রবলেমসের, সেই শিটটাও কিন্তু আমি গুগল ড্রাইভ লিঙ্ক মানে পিডিএফটা দিয়ে দিছি। অনুপাত সমানুপাতের প্রথম যে ক্লাসটা, ওই প্রথম ক্লাসের ক্যাপশনে দেখবেন যে র্যান্ডম প্রবলেমসের শিটটাও দেওয়া আছে। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, প্রিন্ট করেও নিতে পারবেন। দেখেন, এখানে আমি প্রথমে যে অঙ্কটা শুরু করব সেটা হচ্ছে 134 নাম্বার কোশ্চেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে? দুইটি সংখ্যার সমষ্টি 30, দুইটি সংখ্যার সমষ্টি মানে যোগফল 30 এবং পার্থক্য মানে বিয়োগফল, এবং তাদের পার্থক্য মানে ওই সংখ্যা দুইটার পার্থক্য মানে বিয়োগফল 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত? কি নির্ণয় করতে বলছেন তো? সংখ্যা দুটির অনুপাত। তাহলে এখানে সংখ্যা দুইটার অনুপাত চাইছে এবং দেওয়া আছে সংখ্যা দুইটার সমষ্টি আর কি তাদের পার্থক্য মানে বিয়োগফল। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ধরি সংখ্যা দুটি, দেখেন ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই ধরে নিলাম। হ্যাঁ, এখন আমাদের দেওয়া আছে কি দুটি সংখ্যার সমষ্টি মানে ওই সংখ্যা দুটার যোগফল, অর্থাৎ এক্স প্লাস ওয়াই কত? 30, এবং তাদের পার্থক্য মানে বিয়োগফল, অর্থাৎ এই দুটা বিয়োগ করলে কি হবে? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত? 6। অঙ্কে নির্ণয় করতে বলছে তাদের অনুপাত, তার মানে এই এক্স এবং ওয়াই এর অনুপাত, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটা আমাদেরকে বের করতে বলছে। এখন আপনারা আমাকে বলেন, আপনাকে যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই অর্থাৎ এই মানটা যদি বের করতে হয় তাহলে কি কি লাগবে? দেখেন, আপনারা যদি এক্স ডিভাইডেড বাই ওয়াই বের করতে চান তাহলে এক্স এর মান লাগবে, ওয়াই এর মান লাগবে। এই এক্স এবং ওয়াই এর মান সরাসরি দেওয়া নাই, বাট এক্স এবং ওয়াই এর মান সলভ করার জন্য, বের করার জন্য এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ দুইটাকে সলভ করে এক্স এর মান বের করতে হবে, ওয়াই এর মান বের করতে হবে। আমি আপনাদেরকে স্মার্ট ক্যালকুলেশনের মধ্যে বা তারপরে একটা ক্লাসে দেখাইছিলাম যে যদি দুইটা সমীকরণ এরকম থাকে, এদিকে তাকান, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সামথিং এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সামথিং, এরকম যদি দুইটা সমীকরণ থাকে, সেক্ষেত্রে এই প্রথম রাশির মানটা বের করতে হয় কিভাবে? প্রথম রাশির মানটা বের করতে হয় এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে দেখেন তো, প্রথম রাশি মানে এক্স, এটা বের করবেন কিভাবে? এই যে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 30 প্লাস 6 ডিভাইডেড বাই 2, তাহলে 30 আর 6 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18, মনে আছে? এবং এই সেকেন্ড মানটা মানে ওয়াই এর মানটা কেমনে বের করতে হয়? এই ওয়াই এর মানটা বের করতে হয় এই দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 30 মাইনাস 6 ডিভাইডেড বাই 2। এগুলা সমীকরণে শেখাবো, তারপরেও আমি ক্লাসে কিন্তু শেখাইছি যে কিভাবে আসে। 30 থেকে 6 গেলে 24, 24কে 2 দিয়ে ভাগ করলে 12, তার মানে এক্স এর মান হচ্ছে 18, ওয়াই এর মান হচ্ছে 12। তাহলে অতএব এক্স ডিভাইডেড বাই ওয়াই এখন অনুপাত করে ফেলেন। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 18, ওয়াই এর মান হচ্ছে 12। কাটাকাটি যায় 6 দিয়ে, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 3 6 18, তাহলে উপরে 3 নিচে 2, তার মানে 3:2। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। এই ব্যাপারটা কি বুঝলেন যে এক্স এবং এরকম দুইটা সমীকরণ যদি দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই, এরকম দুইটা সমীকরণ দেওয়া থাকলে এই এক্স আর ওয়াই এর মান সরাসরি বের করার জন্য কি করতে হয়? এই প্রথম রাশিটা পাবেন কিভাবে? এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। এই দ্বিতীয় রাশিটা পাবেন কিভাবে? এই দুইটাকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে আপনি যখন এটা বের করবেন, 30 আর 6 যোগ করলে কত? 36, 36কে 2 দিয়ে ভাগ করলে কত? 18, তার মানে x = 18। এত কিছু লেখারই দরকার নাই, মুখে মুখে হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এরকম দুইটা সমীকরণ থাকলে সমাধান করে এই দুইটা মান বের করার জন্য এই যে টেকনিকটা দেখলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিভাবে আসে সেটা কিন্তু আমি ক্লাসে শেখাইছি। হ্যাঁ, যদিও সামনে সরল সমীকরণে আবার শেখাবো, সমস্যা নেই। আর এই পিছনের মান কেমনে বের করবেন? এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 30 থেকে 6 বিয়োগ করলে 24, তাকে 2 দিয়ে বিয়োগ করলে 12, তার মানে ওয়াই এর মান হচ্ছে 12।
এই যে এত কিছু, এই যে এগুলো তো কিছু করারই দরকার নেই, তো মুখে মুখেই করে ফেলবো আমরা, তাই কিনা? ওকে, আচ্ছা এবার আমি চলে যাব পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 133। 133 দেখেন, দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফলের অনুপাত। হ্যাঁ, খুব একটা ট্রিকি প্রশ্ন, অনেকে না বুঝেই ভুল করে ফেলবে। হ্যাঁ, দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3। তার মানে এই যে অনুপাত দেওয়া আছে 5:3, এটা কি? এটা কি সংখ্যা দুইটার কি? দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফলের অনুপাত 5:3 হলে সংখ্যা দুটির অনুপাত কত? আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যা দুটি এক্স ও ওয়াই। হ্যাঁ, এখন কোশ্চেন এই যে 5:3, আচ্ছা বলেন তো সংখ্যা দুইটা এক্স ও ওয়াই, অঙ্কে চাইছে সংখ্যা দুইটার অনুপাত, অর্থাৎ এই এক্স আর ওয়াই এর অনুপাত, মানে আমাকে নির্ণয় করতে বলছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, এটা কত? কোশ্চেনে কি দিয়ে আছে? কোশ্চেনে দিয়ে আছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফলের অনুপাত 5:3। তাই সংখ্যা দুইটা আমরা ধরে নিচ্ছি এক্স ও ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর যোগফল মানে কি? এক্স প্লাস ওয়াই। এক্স আর ওয়াই এর বিয়োগফল মানে কি? এক্স মাইনাস ওয়াই। এই যোগফল আর এই বিয়োগফলের অনুপাত, তার মানে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই এর অনুপাত দেওয়া আছে 5:3। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই যে দুইটা সংখ্যার যোগফল এবং বিয়োগফলের অনুপাত 5:3, তার মানে সংখ্যা দুইটা যোগ আর সংখ্যা দুইটা বিয়োগ করে অনুপাত করলে 5:3 হবে। এই রাশিটাকে সলভ করে আপনাকে সংখ্যা দুইটার অনুপাত, এই যে অঙ্কে বলছে সংখ্যা দুটির অনুপাত মানে এক্স আর ওয়াই এর অনুপাত বের করতে বলছে, মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এখন আড়াআড়ি গুণ করে দেন, আড়াআড়ি গুণ করে এক্স সব এক পাশে নিয়ে আসেন, ওয়াই সব এক পাশে নিয়ে যান, তাহলে তো সমাধান হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই 5 দিয়ে গুণ করেন, এই 5 দিয়ে এক্স কে গুণ করলে 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3y। এখন এক্স গুলো এক পাশে নিয়ে আসবো, এই পাশে 5x আছে, এই 3x এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে। 5x থেকে এই 3x বিয়োগ হলে থাকবে 2x ইজ ইকুয়াল টু এই 3y ওই পাশে আছে থাক, এই মাইনাস 5y ওই পাশে গেলে যোগ হবে, তাহলে 3y এর সাথে 5y যোগ হলে হবে 8y। এখন কোশ্চেনে যেহেতু আমার এক্স আর ওয়াই এর অনুপাত চাইছে, মানে এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাহলে এক্স এই পাশে আছে থাকলো থাক, ওয়াই এই পাশে গুণ আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, ওই পাশে 8 আছে থাকলো, এই 2 এই পাশে গুণ ছিল, এই পাশে যে ভাগ হবে। এবার কাটাকাটি করেন, 2 দিয়ে 2 কে কাটলে একবার যায়, 2 দিয়ে 8 কে কাটলে 4 বার যায়, তাহলে উপরে 4 নিচে 1, তার মানে 4:1। তাহলে উত্তর কত? 4:1। ক্লিয়ার ব্যাপারটা? খুবই সিম্পল, খুবই সিম্পল, কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, সিম্পল বাট ইম্পর্টেন্ট। আচ্ছা, থ্যাংক ইউ, সবাই উত্তর দিচ্ছেন। এইবার 133 এর পরে আমরা সলভ করবো হচ্ছে 128 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 128 দেখেন, আচ্ছা প্রশ্ন নাম্বার 128 কি বলছে দেখেন, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 and their sum is 420। আচ্ছা, দ্য গ্রেটার ওয়ান অফ দ্য টু নাম্বারস ইজ, এই যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ক্যাশে আসছে হচ্ছে 2018 সালে। আচ্ছা, দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4, মানে দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:4 এবং তাদের সাম মানে হচ্ছে যোগফল, বুঝছেন, এবং তাদের যোগফল হচ্ছে 420। দ্য গ্রেটার ওয়ান অফ দ্য টু নাম্বারস মানে হচ্ছে ওই দুইটা নাম্বারের মধ্যে যেটা গ্রেটার মানে বড়, সেটা কত? তার মানে বড় সংখ্যাটা বের করতে বলছে। আচ্ছা, সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে কি? 3:4 দেওয়া আছে কিনা? তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা আছে 3x আর একটা সংখ্যা আছে 4x। ধরা যায় কিনা? ধরা যায়, ঠিক আছে। এখন অঙ্কে বলছে তাদের যোগফল হচ্ছে 420, তার মানে এই দুইটা যোগ করলে হবে 420, তার মানে 3x প্লাস 4x ইজ ইকুয়াল টু 420। 3x আর 4x করলে কত হয়? 7x ইজ ইকুয়াল টু 420। এখন আমরা যেহেতু এখান থেকে x বের করবো, তাহলে 7 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 420 ডিভাইডেড বাই 7, 6 সাথে 42 আর একটা 0, তাহলে 60, তাহলে x এর ভ্যালু 60। এখন এই x এর ভ্যালু বসাই দিতে হবে কোথায়? যেহেতু আমাকে বড় সংখ্যাটা বের করতে বলছে, তাহলে বড় সংখ্যা কি 3x না 4x? 4x, তাহলে এই 4x এ আমার x এর মান বসাতে হবে, তাহলে বড় সংখ্যা 4x ইজ ইকুয়াল টু 4 × 60, 4 6 24 আর একটা 0, 240। তাহলে আমাদের উত্তর হচ্ছে 240। এটা ফর্মাল সলিউশন, এর চেয়ে আরো স্মার্ট সলিউশন আমরা করতে পারবো। দেখেন, সংখ্যা দুইটার অনুপাত দেওয়া আছে কত? 3:4 এবং তাদের সমষ্টি দেওয়া আছে 420। এখন আমাকে বের করতে বলছে কোনটা? বড়টা। তাহলে আমি কি বলছিলাম, যে যার মান বের করবেন সেটা যাবে উপরে, তাহলে বড়টা বের করতে বলছে, তার মানে এই দুইটা অনুপাতের মধ্যে বড় কোনটা? 4, তাহলে 4 যাবে উপরে। আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল, তাহলে 4 আর 3 কত? 7, এই যে নিচে ইন্টু কি? ইন্টু হচ্ছে এই সংখ্যা দুইটার মোট যোগফল কত? ওই যে দেওয়া আছে 420। এই 7 দিয়ে এটা যাবে 6 বার, আর 6 সাথে 42 আর একটা 0, এবার 4 6 24 আর একটা 0। এইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? খুবই সিম্পল, আমরা সবই শিখছি। হ্যাঁ, এবার 128 এর পরে আমরা সলভ করবো হচ্ছে, আমি সিরিয়াল লিখে রাখছি,
129 নাম্বার 129 দেখেন 129 বলছে কি দ্য রেশিও অফ টু নাম্বারস ইজ 3:4 এন্ড দেয়ার সাম ইজ 630 630 দ্য স্মলার নান দেখেন দ্য স্মলার ওয়ান অফ দ্য টু নাম্বারস তার মানে হচ্ছে এদের মধ্যে ছোট সংখ্যাটার মান কত এবার ছোটটা বের করতে বলছে যেহেতু এদের যোগফল দেওয়া আছে সুতরাং আমরা সরাসরি বের করতে পারবো তাহলে ছোটটা যখন বের করতে বলবে খেয়াল করেন ছোটটা যখন বের করতে বলবে তাহলে ছোট অনুপাত উপরে যাবে তাহলে এই 3 আর 4 এর মধ্যে ছোট অনুপাত 3 যাবে উপরে নিচে অনুপাতের যোগফল এই 3 আর 4 যোগ করলে 7 ইনটু এই সংখ্যা দুইটার মোট পরিমাণে যদি আছে 630 দেখেন 7 9 63 আর একটা 0 ঠিক আছে এবার 3 9 27 আর একটা 0 270 তাহলে উত্তর হচ্ছে 270 ক্লিয়ার উত্তর কত 270 ওকে আচ্ছা নেক্সট আমরা যাব হচ্ছে এটা কত ছিল 129 129 এর পর 130 130 এ কি বলছে টু নাম্বারস আর ইন দা রেশিও 5:4 এন্ড देयर ডিফারেন্স ইজ 10 হোয়াট ইজ দা স্মলেস্ট নাম্বার আচ্ছা দুইটা সংখ্যার অনুপাত দেয়া আছে 5:4 তাহলে একটা 5:4 তাহলে একটাকে আমি ধরলাম হচ্ছে 5x হ্যাঁ আর একটাকে ধরলাম কত 4x এবার কি বলছে এন্ড देयर ডিফারেন্স মানে বিয়োগফল মানে এই যে 5x আর 4x এই দুইটার বিয়োগফল অর্থাৎ 5x মাইনাস 4x এটা মান কত এই যে ডিফারেন্স হচ্ছে 10 এটা হলো প্রশ্ন মতে তাহলে 5x থেকে 4x গেলে x তাহলে x = 10 এই যে x এর ভ্যালু 10 এই x এর ভ্যালু এখন এখানে এবং এখানে বসাই দিলে পরে এই সংখ্যা দুটো পেয়ে যাবেন কোশ্চেনে বলছে হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার মানে ছোট সংখ্যাটা কত তাহলে এই x এর মান ছোট সংখ্যা চাইছে তার মানে এখানে বসান তাহলে এ হলো 4 আর x এর মান হচ্ছে 10 4 10 কত 40 তাহলে ছোট সংখ্যাটার মান হচ্ছে 40 ক্লিয়ার ছোট সংখ্যাটার মান হচ্ছে 40 ওকে এবার আমি চলে যাব হচ্ছে 130 এর পরে 135 দেখেন 135 আচ্ছা 135 এ কি বলছে দুটি সংখ্যার অনুপাত 1:3 তাদের যোগফল 240 তাহলে সংখ্যা দুটির অন্তর কত কি চাইছে আগে বোঝার চেষ্টা করেন অঙ্কে নির্ণয় করতে বলছে তাহলে সংখ্যা দুটির অন্তর মানে বিয়োগফল মানে সংখ্যা দুটার বিয়োগফল চাইছে দেওয়া আছে সংখ্যা দুটার কি অনুপাত 1:3 তাহলে আমি একটা সংখ্যাকে ধরতে পারি কি এই 1 এর সাথে x গুণ করলে মানে x তাহলে একটা সংখ্যা x আর এই 3 এর সাথে x গুণ করলে আরেকটা সংখ্যা 3x এইভাবেও করতে পারেন অথবা আপনি সংখ্যা দুটো বের করে বিয়োগ করতে পারেন ঠিক আছে আচ্ছা এখন কি বলছে তাদের যোগফল মানে কি এই দুইটা যোগ করলে হবে 240 তার মানে x প্লাস 3x ইজ ইকুয়াল টু 240 তাহলে 3x আর x মানে কি 4x ইজ ইকুয়াল টু 240 তাহলে x ইকুয়াল টু কি এই 4 এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে একবারে করে দিব এই 4 দিয়ে 24 কে ভাগ করলে কত হয় 6 আর একটা 0 60 শেষ x এর মান 60 থাকুক না এখন অঙ্কে চাইছে কি অঙ্কে চাইছে তাদের বিয়োগফল মানে এই সংখ্যা দুটোর বিয়োগফল তার মানে 3x মাইনাস x তাহলে 3x মাইনাস x ইজ ইকুয়াল টু 2x হ্যাঁ তাহলে 2 ইনটু এই x এর ভ্যালু কত 60 এখানে বসায় দেন তাহলে 60 দুগুণ কত 120 আপনি যদি মনে করেন না ভাই আমি সংখ্যা দুটো আলাদা করে বের করে তারপরে বিয়োগ করব তাও হবে কোনো সমস্যা নাই সংখ্যা দুটো আলাদা করে বের করে বিয়োগ করবেন এতেও কোনো প্রবলেম নাই ওকে নেক্সট ঠিক আছে হ্যাঁ আচ্ছা এগুলো খুবই সহজ অঙ্ক এবার 135 এর পরে আমি চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 107 কোশ্চেন 107 মানে র্যান্ডম প্রবলেমসে দেখেন তিনটি সংখ্যার যোগফল 132 খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন এবং গুরুত্বপূর্ণ হ্যাঁ আসার মতো জি দেখে উত্তর করতে পারবেন এই জন্য নিয়মিত ক্লাস করতে হবে হ্যাঁ দেখে উত্তর করার দরকার নাই মানে দ্রুত সময়ের মধ্যে করতে পারলেই হবে হ্যাঁ দেখে উত্তর করার দরকার নেই তিনটি সংখ্যার যোগফল 132 তার মানে এখানে সংখ্যা কয়টা তিনটা এবং সংখ্যা তিনটার যোগফল 132 ওকে ফাইন এবার বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ তাহলে আমি কি বলছি কোন একটা জিনিস আরেকটা জিনিসের দ্বিগুণ 3 গুণ 4 গুণ এই ক্ষেত্রে একটাকে x ধরে আরেকটাকে 2x ধরা এগুলো করবেন না কি বলছি বলেন তো বলছি এরকম থাকলে তাদের অনুপাত তৈরি করে ফেলবেন শুধু অনুপাত চ্যাপ্টারে না যে কোনো চ্যাপ্টারে একজন আরেকজনের দ্বিগুণ 3 গুণ 4 গুণ অর্ধেক এগুলো ক্ষেত্রে অনুপাত তৈরি করে ফেলতে হবে বুঝছেন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার অনুপাত তাহলে কত প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তার মানে একজন আরেকজনের দ্বিগুণ অর্থাৎ একজনের মান 1 হলে একজনের মান 2 হবে এখন 1 কার হবে 2 কার হবে যে বড় তার হবে 2 যে ছোট তার হবে 1 তো আমাকে দেখতে হবে এর মধ্যে বড় কে ছোট কে দেখেন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ
তো প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে দ্বিতীয় সংখ্যা যা হবে তার ডাবল হবে প্রথম সংখ্যা, তার মানে প্রথম সংখ্যা বড়। তাহলে আমি প্রথম সংখ্যাকে লিখবো প্রথম ইস টু দ্বিতীয়। এখন কার মান কত দিব বলেন? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে প্রথম সংখ্যাটার মান ডাবল হবে কার? দ্বিতীয় সংখ্যা। তার মানে দ্বিতীয় সংখ্যাকে যদি 1 ধরেন, এই প্রথম সংখ্যাকে ধরতে হবে 2, তার মানে 2:1, বুঝছেন? এবং তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার 1/3। এবার তাকান, 1/3 মানে কি? 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ একজনের মান যদি 1 হয় আরেকজনের মান হবে 3। 1/3 মানে কি? একজনের মান 1 হলে আরেকজনের মান 3 হবে। এই যে একজনের মান 3 আরেকজনের মান 1, এই 1 কি 3 ভাগের 1 ভাগ না? ইয়েস। 1/3 মানে কি? 1/3 মানে 1/3, অর্থাৎ একজনের মান 1 হলে একজনের মান হবে 3, বুঝছেন? তাহলে তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার 1/3, তার মানে তৃতীয় সংখ্যা হচ্ছে প্রথম সংখ্যার 3 ভাগের 1 ভাগ। তাহলে এখানে ছোট কে? তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার 1/3, তার মানে এখানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যার 3 ভাগের 1 ভাগ। তাহলে প্রথম সংখ্যাটা বড় আর তৃতীয় সংখ্যা তার 3 ভাগের 1 ভাগ। তার মানে এখানে অনুপাত হবে কার? তৃতীয় আর প্রথম। তাহলে তৃতীয় আর প্রথম, তাহলে দেখেন তৃতীয় ইস্টু প্রথম। এখন বলেন কাকে কত দিব? কাকে কত দিব? তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার 1/3, তার মানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে ছোট, প্রথম সংখ্যাটা বড়। তাহলে একজন আর একজনের 1/3, মানে একজনের মানে 1 হলে আরেকজনের মান 3 হবে। কার 3 হবে? যে বড় তার 3 হবে, যার যে ছোট তার 1 হবে ভ্যালু, তাই না? তাহলে তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার 1/3, তার মানে তৃতীয় সংখ্যাটা ছোট, অর্থাৎ তৃতীয় সংখ্যার ভ্যালু হবে 1 আর প্রথম সংখ্যার ভ্যালু হবে 3। এইটুকু বুঝছেন কিনা বলেন? এই জায়গা থেকে এখন আপনাকে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় এই ধারাবাহিক অনুপাতটা প্রস্তুত করতে হবে। এখানে আপনি দয়ের নিয়ম অ্যাপ্লাই করতে পারবেন কিনা? অনেকে দয়ের নিয়ম অ্যাপ্লাই করতে যায়, এখানে দয়ের নিয়ম অ্যাপ্লাই করে ভুল করে ফেলবে। দেখেন কিভাবে। মনে করেন, এদিকে তাকান প্লিজ, এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। A:B 3:4, B:C 5:7। তাহলে যদি বলে A:B:C ইজ ইকুয়াল টু কত? সবাই তাকান, ঠিক আছে? A:B:C কত? আচ্ছা, এখন প্রশ্ন হলো, যখন এরকম ধারাবাহিক অনুপাত প্রস্তুত করবেন এই দুইটা অনুপাত থেকে, তখন অবশ্যই এদের মধ্যে যে কমন রাশি আছে, এই কমন রাশিটা অবশ্যই প্রথম অনুপাতের শেষে থাকবে এবং দ্বিতীয় অনুপাতের শুরুতে থাকবে কমন রাশি। তাহলে আপনি দয়ের নিয়ম অ্যাপ্লাই করতে পারবেন। মানে প্রথমে এই দুইটা গুণ, তারপরে আড়াআড়ি গুণ, তারপরে এই বরাবর গুণ। সব দয়ের নিয়ম অ্যাপ্লাই করার নিয়ম, মানে রুলসই হচ্ছে কমন যে রাশিটা থাকবে এই অনুপাত আর এই অনুপাতের মধ্যে, সেই কমন রাশিটা প্রথম অনুপাতের শেষে এবং এই দ্বিতীয় সেকেন্ড যে অনুপাত আছে তার শুরুতে। তাহলে এখানে কমন রাশি কে? কমন রাশি হচ্ছে প্রথম। তাই কমন রাশি কি প্রথম অনুপাতের শেষে আছে? না। তার মানে এটা কিন্তু আপনার মানে দয়ের নিয়ম এখানে অ্যাপ্লাই করলে হবে না। অ্যাপ্লাই করা যাবে, আপনাকে এটাকে সাজায় নিতে হবে। অথবা আপনি দয়ের নিয়ম অ্যাপ্লাই করার দরকার কি? কমন রাশি হচ্ছে প্রথম আর প্রথম, তাহলে প্রথমটার মান এখানে কত? 2, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে দেন। প্রথমটার মান এখানে কত? 1 দিয়ে এটাকে গুণ করে দেন, তাহলে তো সমান হয়ে গেল। আমি শিখাইছি না কমন রাশি সমান করতে হয় কিভাবে? এইখানে কমন রাশির যে মান আছে সেটা দিয়ে এখানে গুণ, এইখানে কমন রাশির যে মান আছে সেটা দিয়ে ওখানে গুণ। তাই 2:1 কে গুণ করলে পারে 2:1ই হবে। এই 2 দিয়ে 1 কে গুণ করলে হবে 2 দিয়ে 6 কে গুণ করলে, সরি এখানে ভুল হয়েছে আমার। আচ্ছা, প্রথম রাশির মান, এই যে প্রথম রাশির মান এখানে 2, তাহলে এটাকে 2 দিয়ে গুণ। আর প্রথম রাশির মান এখানে 3, তাহলে এটাকে 3 দিয়ে গুণ। তো 3 দিয়ে গুণ করলে 3 দ্বিগুণ হবে 6:3, ঠিক আছে? আর 2 দিয়ে গুণ করলে 2:2 3 6। এই যে দেখেন, প্রথম রাশির মান এখানেও 6 হয়ে গেছে, প্রথম রাশির মান এখানেও 6 হয়ে গেছে। তাহলে অতএব প্রথম রাশির মান কত? 6। দ্বিতীয় রাশির মান কত? এই যে 3। তৃতীয় রাশির মান কত? তৃতীয় রাশির মান কত? এই যে তৃতীয় রাশি মানে যে প্রথমটা, এই প্রথমটা মানে যেটা 2। তার মানে সংখ্যা তিনটার অনুপাত 6:3:2। সংখ্যা তিনটার অনুপাত 6:3:2। ক্লিয়ার ব্যাপারটা? 6:3:2। এখন আমরা বের করবো কোনটা? দ্বিতীয় সংখ্যাটি কত। তাহলে দ্বিতীয় সংখ্যা যখন বের করবেন, যেটার মান বের করবেন সেই অনুপাত উপরে যাবে। তাই দ্বিতীয় সংখ্যা বের করবেন মানে এই যে দ্বিতীয় অনুপাত মানে 3 যাবে উপরে, আর নিচে কি? অনুপাতের রাশিগুলোর যোগফল, মানে সবগুলোর যোগফল। 3 আর 6 9, 9 আর 2 11। ইন্টু কি? ইন্টু হচ্ছে এই তিনটা সংখ্যার যে সমষ্টি যোগফল, এই যে 132। ব্যাস,
এই 11 দিয়ে 13-র মধ্যে যাবে একবার, থাকবে 2, 2 এর পরে 2 22, 11 দুগুণী 22, ঠিক আছে। এই 3 12 কত 36, তাহলে আমাদের উত্তর হচ্ছে 36। ক্লিয়ার ব্যাপারটা? আপনি অনুপাত তৈরি করে ফেলতে পারেন। এখন অনেকে মনে করে যে ভাই আমি এক্স ধরেই করব, হবে না? আরে হবে না কেন, আমি দেখা দিচ্ছি। দেখেন, সবাই মনোযোগ দেন। বলছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে এখানে প্রথম সংখ্যার বর্ণনা দ্বিতীয় সংখ্যার সাপেক্ষে, তাহলে দ্বিতীয় সংখ্যাটাকে আমি এক্স ধরে নিই, তাহলে ধরি দ্বিতীয় সংখ্যাটা এক্স, তাহলে প্রথম সংখ্যাটা হবে ডাবল, তার মানে 2x, ঠিক আছে। ওকে, এখন অঙ্কে বলছে এবং তৃতীয় সংখ্যা প্রথম সংখ্যার 1/3। তৃতীয় সংখ্যা কেমন হবে? প্রথম সংখ্যার 1/3, প্রথম সংখ্যা তো 2x, এই 2x এর 1/3 মানে 3 দিয়ে ভাগ, ব্যাস 3টা সংখ্যা ধরা হয়ে গেল। এইবার এই সংখ্যা তিনটার এই যোগফল, এই যে দেওয়া আছে 132, মানে সবগুলো যোগ করলে হবে 132, অর্থাৎ x প্লাস 2x প্লাস 3x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 132। লসাগু কত? লসাগু হচ্ছে 2, আচ্ছা লসাগু করেন। তাহলে এখানে 2x প্লাস 4x প্লাস 3x ইজ ইকুয়াল টু 132। এই 4 আর 3 7, আর 2 কত 9, তাহলে উপর হচ্ছে 9x, টু এক্স ডিভাইডেড বাই 3, আমি 3x বাই 2 গুলো করছি কেন, ভুল হয়েছে দেখেন। আচ্ছা এখানে হচ্ছে 2x বাই 3, আমার ভুল হয়েছে, হ্যাঁ 2x বাই 3, তাহলে এখানে কত লসাগু হচ্ছে 3, তাহলে এখান থেকে 3x প্লাস 6x প্লাস 2x ইজ ইকুয়াল টু 132। 6 দিয়ে 8 3 11, তাহলে 11x ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 132। তাহলে x ইকুয়াল টু কত হবে? এই 3, এই 11 দিয়ে পাশে, এই 3 ওই পাশে যে গুণ হবে, আর 11 এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। 11 দিয়ে 13-র মধ্যে যাবে একবার, থাকলো 2, 2 এর পর 2 22, 11 দুগুণী 22, তাহলে 3 12 কত 36, তার মানে x এর ভ্যালু 36। এখন কোশ্চেনে চাইছে কি দ্বিতীয় সংখ্যাটি কত, দ্বিতীয় সংখ্যা মানে কত ধরছি, x ধরছি, তার মানে x এর ভ্যালু বের হইছে, মানে দ্বিতীয় সংখ্যাই বের হইছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে 36। ক্লিয়ার? আপনি এভাবেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কোথায় বোঝেন না বলেন? আগের অনুপাতের নিয়ম বোঝেন না? অনুপাতের নিয়ম তো খুবই সহজ। এই যে এখান থেকে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত তৈরি করে ফেলবো, তারপর দ্বিতীয় আর তৃতীয় প্রথম সংখ্যার অনুপাত তৈরি করে ফেলবো, তারপর ধারাবাহিক অনুপাত প্রস্তুত করে এটা করে ফেলবো। হ্যাঁ, এগুলো আগের ক্লাস করলে তো এগুলো প্রশ্ন করার কোনো মানে স্কোপ নাই। এটা কত নাম্বার ছিল? 107। 107-এর পরে আমরা যাবো আবার 136, 136, 136-এ চলে যাব। দেখেন 136-এ কি বলছে, ঠিক আছে। 136 বলছে এ সাম অফ মানি ইজ টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং এ বি সি ডি ইন দ্য প্রপোর্শন অফ 5:2:4:3। তার মানে হচ্ছে এ সাম অফ মানি মানে কিছু টাকা ইজ টু বি ডিস্ট্রিবিউটেড মানে ডিস্ট্রিবিউট করতে হবে, মানে ভাগ করে দিতে হবে, এমন মানে মধ্যে, কাদের মধ্যে? এ বি সি ও ডি এর মধ্যে। এ বি সি ও ডি এর মধ্যে কিছু টাকা ভাগ করে দিতে হবে ইন দ্য প্রপোর্শন, কোন অনুপাতে? 5:2:4:3, এই অনুপাতে ভাগ করতে হবে। ইফ সি গেটস, যদি সি পায় কেমন 1000 মোর দেন ডি, তার মানে সি যদি ডি এর চেয়ে 1000 টাকা বেশি পায়, তার মানে কি এই 1000 টাকা কি? এই 1000 টাকা হচ্ছে সি আর ডি এর টাকার পার্থক্য, বুঝতে হবে। হোয়াট ইজ দ্য বি's শেয়ার, তার মানে বি কত টাকা পাবে এটা বের করতে বলছে। তাহলে আমাদের দেওয়া আছে কি A:B:C:D কত? A:B:C:D 5:2:4:3, ঠিক আছে। তাহলে আমি ধরে নিতে পারি যে এ পায় 5x টাকা, বি পায় 2x টাকা, সি পায় 4x টাকা, ডি পায় 3x টাকা। ধরে নেওয়া যায় কিনা? ধরে নেওয়া যায় কিনা? ওকে, আচ্ছা এখন অঙ্কে বলছে কি? অঙ্কে বলছে যে ইফ সি গেটস টাকা 1000 মোর দ্যান ডি, তার মানে সি যদি ডি এর চেয়ে 1000 বেশি পায়, এর মানে কি এই 1000 কি? এই 1000 হচ্ছে এই সি আর এই ডি এর পার্থক্য, তার মানে সি এর মান হচ্ছে 4x, ডি এর মান 3x। তাহলে প্রশ্ন মতে এই সি আর ডি এর পার্থক্য মানে 4x মাইনাস 3x, তাহলে 4x মাইনাস 3x ইজ ইকুয়াল টু 1000। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 1000, তার মানে x এর ভ্যালু বের হইছে।
এবার হোয়াট ইজ দ্য বি শেয়ার, মানে বি তাহলে কত টাকা পাবে, বি মানে তো 2x, বি মানে 2x, তাহলে বি পাবে 2x, তাহলে 2 × x এর মানে 1000, 2 × 1000 মানে 2000, তাহলে বি পাবে 2000 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? খুবই সিম্পল, বি পাবে 2000 টাকা। ওকে, নেক্সট 136 এর পরে আমরা চলে যাব হচ্ছে কোশ্চেন নাম্বার 89। এগুলো কি করা হয়েছে? 136 এর পরে 136 এর পরে 160, 136 এর পরে সলভ করবো হচ্ছে 128 করছি, 128 240 না, 133 34 33 34 34 33 129 30 37, আচ্ছা 128 করা হয়নি, মাঝখানে 128 বাদ পড়ে গেছে। 34 33 33 129 130, 34 33 129, আচ্ছা এখানে 34 33 128 করতে হবে, 128 নাম্বার। 128 নম্বরে কি আছে দেখি, 128 তো করানো হয়ে গেছে, 129 করানো হয়ে গেছে, 128 29 শেষ, 133 শেষ, 130 135, 130 135 হয়েছে, 136 হয়েছে, 137 এখন 137। আচ্ছা 137 নাম্বার কোশ্চেনটা দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। 137 কি বলছে, if 40% of a number is equal to 2/3 of another number, what is the ratio of first number to the second number? মানে কি জানেন, বলছে যে if 40% of a number, মানে কোনো একটা সংখ্যার 40% is equal to 2/3 of another number, যে অন্য আরেকটা নাম্বারের 2/3 মানে 2/3, এই যে 2/3, 2/3, তার মানে কোনো একটা সংখ্যার 40% অন্য আর একটা সংখ্যার 2/3 সমান, এই যে ইজ ইকুয়াল টু, বুঝছেন, হলে হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট নাম্বার, মানে এই যে প্রথম সংখ্যার কথা বলছে, টু দ্য সেকেন্ড নাম্বার, তাহলে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যা দুটি এ ও বি, এগুলো তো লিখবেন না, মনে মনেই ধরে নেবেন। ধরি সংখ্যা দুটি এ ও বি, তাহলে ধরি সংখ্যা দুটি এ ও বি। এখন কোশ্চেনে কি বলছে, ইফ 40% অফ এ নাম্বার মানে কোন নাম্বার ধরলাম আমরা, সেই সংখ্যা হচ্ছে এ, অর্থাৎ প্রথম সংখ্যাটাকে এ ধরলাম, তাহলে এই যে 40% অফ এ নাম্বার, এই নাম্বারটা আসলে এ কে বোঝাচ্ছি, বুঝছেন, ইজ 2/3 অফ অ্যানাদার নাম্বার, এই অ্যানাদার নাম্বার দ্বারা বি কে বোঝাচ্ছি। হোয়াট ইজ দ্য রেশিও অফ ফার্স্ট নাম্বার মানে এ টু সেকেন্ড নাম্বার মানে বি, মানে এ ডিভাইডেড বাই বি, এই মানটা বের করতে হবে। প্রশ্নে কি আছে, ইফ 40% অফ এ নাম্বার, সেই নাম্বারটাকে কি ধরছি, 40% অফ এ নাম্বার, এই নাম্বারটাকে ধরছি এ, তাহলে 40% অফ এ নাম্বার মানে 40% অফ এ, তাহলে 40% অফ এ, তাহলে 40% অফ মানে এর, আর এর মানে কি গুণ, এই যে 40% অফ এ ইজ ইকুয়াল টু 2/3 অফ মানে গুণ, অফ মানে এর মানে গুণ, বুঝছেন, 2/3 অফ অ্যানাদার নাম্বার মানে বি, এই হলো শর্ত। এখন এই শর্তকে মানে ক্যালকুলেশন করে আপনাকে এ ডিভাইডেড বাই বি বের করতে হবে। 40% মানে কি, 40 ডিভাইডেড বাই 100 ইন্টু এ ইজ ইকুয়াল টু 2/3 ইন্টু বি। দেখেন এই 0 দিয়ে এই 0 কাটা, এই 2 দিয়ে এই 4 এর মধ্যে যাবে 2 বার, এই 2 দিয়ে এই 10 এর মধ্যে যাবে হচ্ছে 5 বার। এখন আমরা কি করব, এ বি এক পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে এ আছে থাকলো, এই যে দেখেন এ এই পাশে আছে থাকলো, এই বি এই পাশে গুণ ছিল, এটা এই পাশে আসলে ভাগ হবে। এবার দেখেন এই পাশে উপরে কিছু নাই মানে 1 আছে, আর নিচে কত 3 আছে, আর এই যে 5 এই পাশে ভাগ ছিল, এই 5 ওই পাশে যে উপরে গুণ হবে, তাহলে 5 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 3 মানে 5:3। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বোঝা গেছে? 40% অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 2/3 অফ অ্যানাদার নাম্বার, নাম্বার দুটার অনুপাত কত, তাহলে আমরা ধরে নিচ্ছি সংখ্যা দুটো হচ্ছে এ ও বি, তাহলে 40% অফ এ ইজ ইকুয়াল টু 2/3 অফ বি, অফ মানে এর মানে গুণ, বুঝছেন। এটা কত নাম্বার গেল, এটা হচ্ছে গেল 137, 137 এর পরে 136 করে 126, 126 করাইছি, 126 দেখি তো, 126 126, আচ্ছা 126 হয়নি। দেখেন কি বলছে,
35% of Rifat's income is equal to 25% of Reza's income. The ratio of their income is, মানে রিফাতের ইনকামের 35% ইজ ইকুয়াল টু, মানে সমান হবে কার, 25% অফ রেজাস ইনকাম, মানে রেজার ইনকামের 25% সমান। বলছে রেশিও অফ দেয়ার ইনকাম, তাহলে তাদের ইনকামের রেশিও কত? রিফাতকে আমি আর এফ দ্বারা প্রকাশ করব, আর রেজাকে আমি আর জেড দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, অঙ্কে চাইছে তাদের ইনকামের অনুপাত, মানে রিফাতের ইনকাম আর রেজার ইনকামের অনুপাত, মানে আর এফ ডিভাইডেড বাই আর জেড, এই মানটা কত? আর জেড এর রেজা। ঠিক আছে, 5:3 তো লিখলাম নাকি অন্য কিছু লিখছি? কত ছিল এটা? 137। ও 137, এই যে 5/3, আমি আবার লেভেল 5:2, সরি, হ্যাঁ সরি ভাই, এটা হচ্ছে 5:3, ভুল হয়েছে আমার, 5:3 উপরে লিখছি, কিন্তু এখানে আবার ভুল করে লিখে ফেলছি এটা। আচ্ছা দেখেন, এখন 35% অফ রিফাতস ইনকাম, তার মানে রিফাতের ইনকামের 35%, বুঝেন? তাহলে রিফাতের ইনকামের 35% ইজ ইকুয়াল টু 25% অফ রেজাস ইনকাম। তাহলে রিফাতের ইনকাম, তাহলে রিফাতকে আমি আর দ্বারা আর এফ দ্বারা প্রকাশ করতেছি, তাহলে রিফাতের ইনকামের 35% মানে আর এফ এর 35%, বুঝেন? রিফাতের 35%, মানে রিফাতের ইনকামের 35% ইজ ইকুয়াল টু কি, রেজার ইনকামের 25%, তার মানে রেজা এর 25%। এইটুকু বুঝছেন কিনা বলেন? এখন এটা আর এফ এর মানে কত, গুণ 35% মানে 35/100 ইজ ইকুয়াল টু রেজা মানে আর জেড এর মানে কত, গুণ 25% মানে 25/100, দুই পাশ থেকে 100 কাটা, ইকুয়াল সাইনের দুই পাশে যখন কাটাকাটি করবেন, এই পাশের হরের সাথে এই পাশে হর কাটতে হয়, এই পাশের লবের সাথে এই পাশের লব কাটতে হয়। দেখেন তো লবে কাটাকাটি যায় কিনা? 25কে 5 দিয়ে ভাগ যায়, 35কে 5 দিয়ে ভাগ যায়, 35কে 5 দিয়ে ভাগ করলে 7, 25কে 5 দিয়ে ভাগ করলে 5। হ্যাঁ, এবার রিফাত, এই যে রিফাত আর রেজার ইনকাম চাইছে, তাহলে রিফাত এই পাশে রাখলাম আর এফ, এই রেজা এই পাশে গুণ আছে, এটা এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এই পাশে আছে 5 আর এই 7 এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হলো, তাহলে 5 ডিভাইডেড বাই 7 মানে 5:7, তার মানে তাদের ইনকাম হচ্ছে 5:7। খুবই সিম্পল, 5:7। এই লাইনটা বুঝতে হবে, এই লাইন বাদ রেখে কিন্তু অঙ্ক করতে যাবেন না, এই লাইনটা করবেন আপনি, এই লাইনটা করে তারপরে করবেন। অঙ্কে বলছে রিফাতের ইনকামের 35%, তা রিফাতকে আমি আর এফ দ্বারাই প্রকাশ করতেছি, তাহলে রিফাতের ইনকামকে আমি আর এফ দ্বারা প্রকাশ করলাম, তাহলে রিফাতের ইনকামের 35% মানে আর এফ এর 35%, এটা কার সমান, রেজার ইনকামের 25% মানে আর জেড এর 25%। এইবার এটা ক্যালকুলেশন করে রিফাত আর রেজার অনুপাত করে ফেলতে হবে, খুবই সিম্পল। ঠিক আছে, এটা কত গেল, 137, 126 গেল, 126 এর পরে আমি চলে যাব 89, 90, 89, 90, 91 দিকে। এই যে 89 নাম্বার, 88 পর্যন্ত করানো আছে আগে। আচ্ছা, কি বলছে, নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? দেখেন, নিচের দুইটি প্রশ্নবোধক জায়গায় কোন সংখ্যাটি বসবে, তার মানে এখানে একটা প্রশ্নবোধক আছে, এখানে একটা প্রশ্নবোধক আছে, এই দুই জায়গায় কি বসবে? তো যদি কখনো এরকম কোনো কোশ্চেন আসে, এটা কিন্তু অনুপাতের কোশ্চেন, দেখেন এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, যদি কখনো এই টাইপের কোশ্চেন আসে, 7/5 হয় নাই কেন? 7/5 কেন হবে ভাই? 7/5 কেন হবে? আপনি বলেন, 7/5 হওয়ার শর্ত কি? অঙ্কে চাইছে কি? 7/5টা হবে কেন? আপনাকে বুঝতে হবে না, অঙ্কে চাইছে রিফাতের ইনকামের 35%। আপনি মনে করতেছেন যে এই 35% আর 25% অনুপাত করে দিচ্ছেন, তাই না? 35/25, তার মানে 7/5। তো অঙ্কে শর্ত না লিখে, এই যে লাইন না লিখলে তো সে ভুল হবেই ভাই। অঙ্ক বলছে রিফাতের ইনকামের 35% এবং রেজার ইনকামের 25% সমান, তাহলে তাদের ইনকামের অনুপাত কত? এখন অনুপাতের উপরে কাকে রাখতে হবে? এখানে যে সিকোয়েন্সে বলা আছে সেই সিকোয়েন্সে কাজ করতে হবে। এখানে প্রথমে রিফাতের কথা বলা আছে, সুতরাং তাদের অনুপাত যেহেতু চাইছে, সুতরাং রিফাত আগে থাকবে, রেজা পরে থাকবে, তবে রিফাত বাই রেজা এটা বের করতে হবে। মানে আমার এখানে ক্যালকুলেশন আমি যাই লিখি না কেন, রিফাত বাই রেজা লাস্টের লাইন এটা বের করতে হবে।
এখন অঙ্কে বলছে রিফাতের ইনকামের 35%। তো রিফাতের ইনকামকে আমি আর এর দ্বারা প্রকাশ করতেছি, তাহলে রিফাতের ইনকামের 35% মানে আর এফ এর 35%। এটা কার সমান? রেজার ইনকামের 25% সমান। তাহলে রেজার ইনকামকে আমি আর জেড দ্বারা প্রকাশ করতেছি, রেজার ইনকামকে। তাহলে রেজার ইনকামের 25% মানে আর জেড এর 25%। ব্যাস, এবার এই লাইন ক্যালকুলেশন করে আমাকে এখন রিফাত বাই রেজার তৈরি করতে হবে, তাই না? ওকে, নেক্সট। আচ্ছা, এই যে 89 নম্বর কোশ্চেনে দেখেন, যদি কখনো এরকম কোশ্চেন আসে যে এরকম একটা হোয়াট চিহ্নিত স্থান দেওয়া আছে আর বলছে এই হোয়াট চিহ্নিত স্থানে কি বসবে, আপনি সব সময় এই হোয়াট চিহ্নিত স্থানে এক্স ধরে নেবেন যে হোয়াট চিহ্নিত স্থানে এক্স বসবে। তারপরে ক্যালকুলেশন করে এক্স এর মান বের করবেন। এক্স এর মান বের করা মানে এই হোয়াট চিহ্নিত স্থানে কি বসলো সেটা বের করা, বুঝছেন? তাহলে ধরে নিচ্ছি, তাহলে ধরি হোয়াট চিহ্নিত স্থানে বসবে কি এক্স। তাহলে এখানে আছে উপরে 7, নিচে কি এক্স ইজ ইকুয়াল টু এই যে যত যে জায়গাতে হোয়াট চিহ্নিত স্থান দেখবেন সব জায়গায় এক্স বসাই দিবেন। কেন? কারণ কোশ্চেনে বলছে প্রশ্নবোধক চিহ্নিত জায়গায় কত বসবে। তাহলে আমরা মনে মনে ধরে নিচ্ছি প্রশ্নবোধক চিহ্নিত জায়গায় এক্স বসবে। তাহলে প্রশ্নবোধক যেখানে যেখানে আছে সব জায়গায় এক্স ধরে নিব। তাহলে 7 ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 343। এবার আমাকে যেহেতু এক্স এর মান বের করতে হবে, সব এক্স এক পাশে নিয়ে আসতে হবে। এখন আড়াআড়ি গুণ করে দেন, এই এক্স এর সাথে এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার। এই 343 এর সাথে 7 গুণ করেন, তাহলে 343 গুণ হচ্ছে 7। এখন এইটা দিয়ে এটাকে যখন গুণ করে দিবেন তখন আপনার এই যে এই স্কোয়ারটা ওই পাশে যা রুট হবে, রুট হলে বর্গমূল করতে হবে, তা গুণ করার দরকার নেই। তাহলে কি করবেন? আপনার যদি মনে থাকে যে 7 কিউব মানে 343, এই যে দেখেন এখন এইগুলো আস্তে আস্তে কাজে লাগবে আপনার। 7 কিউব মানে 343, আপনি বুঝে গেছেন এই 343 এর পরিবর্তে তার মানে এক্স স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটা এই পাশে রুট হবে, তাহলে এক্স ইকুয়াল টু রুট 343 গুণ হচ্ছে 7। যে বুঝে গেছে যে 7 কিউব মানে 343, সেই 343 এর পরিবর্তে দিকে তাকান, এই 343 এর পরিবর্তে লিখবে 7 গুণ 7 গুণ 7, 3টা 7। এই যে 343 এর পরিবর্তে 3টা 7 আর এই হলো একটা 7। এখন এই 7 আর 7 গুণ করলে হবে 49, এই 7 আর 7 গুণ করলে হবে 49। এগুলো শিখাইছি ক্লাসে, মনে করে দেখেন। এই 7 আর 7 49 ইন্টু এই 7 আর 7 49, এই 49 এর বর্গমূল 7, এই 49 এর বর্গমূল 7, তাহলে 7 সাথে কত 49, তাহলে উত্তর হচ্ছে 49। বোঝা গেছে? ক্লিয়ার? হয়েছে হয়েছে ব্যাপারটা হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি 90 নম্বর প্রশ্নে। আচ্ছা, এখানে যদি মনে করেন, এদিকে তাকান, আপনি যদি মনে করেন যে ভাই ধরেন আমার মনে থাকলো না, এদিকে তাকান, একজন বলছে যে ভাই আমার যদি মনে না থাকে যে 343 মানে 7 কিউব মানে 3টা 7, তাহলে আমার কি হবে? এই যে আর এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 343 এর সাথে 7 গুণ করেন 343 গুণ 7। বলছে আমার মনে নাই, মনে করেন যে আমার মনে নাই যে 343 মানে 7 কিউব। আমি তো এখানে একটা 7 দেখে বুঝতেছি এর মধ্যে থেকে কোনো একটা 7 বের হবে। মনে না থাকলে কি করবেন? গুণ করবেন। এই 3 সাথে 21 এর 1, হাতে কত 2, 4 সাথে 28 আর 2 কত 30 এর 3, হাতে কত 3, সরি 30 এর 0, হাতে 3, 3 সাথে 21 আর 3 24, তাহলে 2401। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 2401, তাহলে এক্স ইকুয়াল টু কি রুট 2401। এখন আমাকে বলেন, আপনাদেরকে বর্গমূল নির্ণয় শিখাইছি না শিখাইনি? শিখাইছি। বর্গমূল বের করতে গেলে জোড়া জোড়া করতে হবে, জুড়ে 0 1 এক জোড়া, 24 এক জোড়া। কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে, এদিকে তাকান, কোন পূর্ণবর্গ সংখ্যার শেষে 1 থাকলে তার বর্গমূলের শেষে 9/1 হয়, মনে আছে কিনা? এবং প্রথমে কত হবে সেটা পাবো এই প্রথম জোড়া 24 থেকে। তাহলে 24 এর বর্গমূল কত? 24 এর বর্গমূল 4 পয়েন্ট সামথিং, কারণ 25 হলে 5 হতো, তাহলে 24 হলে তো নিশ্চয়ই 5 হবে না, 5 আসতে কম হবে, তাই 4 পয়েন্ট সামথিং। এই যে পয়েন্টের আগে 4 আছে, সেই 4 বসাই দিবে এখানে এখানে, তার মানে আমার উত্তরটা 49 আর 41। এখন অপশনে 49 41 এর মধ্যে কয়টা আছে? শুধু 49 আছে, সুতরাং সে কি করার দরকার নেই, তাহলে আমি উত্তর 49 পাই দিলাম। কোনো সমস্যা নাই, আপনি যেভাবেই হোক আপনি পারবেন। কেন? কারণ আমরা প্রত্যেকটা জিনিসই শিখছি। স্মার্ট ক্যালকুলেশন প্রথমে কেন করাইছিলাম? এইগুলোর জন্য, ঠিক আছে? হ্যাঁ, এমডি রাকিব ভাইয়া, ঠিক আছে, আপনার চিন্তা ঠিক আছে, আপনি যেভাবে চিন্তা করছেন রাইট। এবার নেক্সট কি বলছে দেখেন, 25 ডিভাইডেড বাই হোয়াট চিহ্নিত স্থান ইজ ইকুয়াল টু হোয়াট চিহ্নিত স্থান ডিভাইডেড বাই 81। বলছে হোয়াট ইজ দ্য মিসিং নাম্বার। মিসিং নাম্বার মানে কি জানেন? এই যে হোয়াট চিহ্নিত স্থান দেওয়া আছে না, ওইটা, ওই জায়গাটাকে বলা হচ্ছে মিসিং নাম্বার। বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে 2010 সালে। নো প্রবলেম। তাহলে আমি কি বলছি, যদি এরকম কোনো কোশ্চেন আসে ওই হোয়াট চিহ্নিত স্থানে কি ধরে নেবেন? ধরে নেবেন যে এক্স। তাহলে 25
ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 81। এবার আর গুণ করে দেন, এই এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 25 আর 81 গুণ করলে হবে 81 ইন্টু 25। তাহলে এক্স ইকুয়াল টু কি, এই স্কোয়ার এই পাশে, এই স্কোয়ারটা ওই পাশে রুট হবে, তাহলে রুট 81 ইন্টু 25। এখন আর ভাঙাভাঙির দরকার নাই, কারণ 81 বর্গমূল হয় 25 বর্গমূল হয়, 81 বর্গমূল 9, 25 বর্গমূল 5, তাহলে 5 9 কত 45, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 45, 45। ক্লিয়ার, বোঝা গেছে? খুবই সিম্পল, খুবই সিম্পল। নেক্সট আমাদের এটা কত ছিল, 90 পরে আমরা করবো হচ্ছে 91। 91 কি বলছে, 4 স্টুডেন্টস এজড 11, 9, 7 and 4, 4 জন ছাত্র যাদের বয়স হচ্ছে 11, 9, 7 এবং 4 বছর। শেয়ার মানে তারা শেয়ার করতেছে, ভাগাভাগি করতেছে। এ সাম অফ মানি, কি এ সাম অফ মানি মানে একটা অ্যামাউন্টের মানি তারা ভাগাভাগি করতেছে ইন দ্য রেশিও অফ দেয়ার এজেস। বুঝেন, ইন দ্য রেশিও অফ দেয়ার এজেস মানে তাদের বয়স যে মানে আছে, তাদের বয়স যে মানে আছে সেই অনুপাতে তারা টাকাটা ভাগ করবে। তাহলে যার বয়স কম সে কম পাবে, যার বয়স বেশি সে বেশি পাবে। বুঝছেন? আচ্ছা, ইফ দ্য ইয়ংগেস্ট স্টুডেন্ট রিসিভস টাকা 1200, যদি সবচেয়ে ছোট যে মানে ছাত্র সে যদি 1200 টাকা পায়, হোয়াট ইজ দ্য সাম অফ মানি, তাহলে পুরো টাকাটার মান কত? তাহলে দেখেন, প্রথম ছাত্রের বয়স হচ্ছে 11, দ্বিতীয় ছাত্রের বয়স হচ্ছে 9, তৃতীয় ছাত্রের বয়স 7, চতুর্থ ছাত্রের বয়স 4। তাদের এই বয়সের মান যে অনুপাতে থাকবে তারা টাকাটা ভাগ করছে সেই অনুপাতে। তার মানে তারা টাকা ভাগ করছে 11:9:7:4, এই অনুপাতে টাকাটা ভাগ করছে। তাহলে আমি ধরে নিচ্ছি এই প্রথম ছাত্র পাইছে 11x টাকা, দ্বিতীয় ছাত্র পাইছে 9x টাকা, তৃতীয় ছাত্র পাইছে 7x টাকা, চতুর্থ ছাত্র 4x টাকা। ওকে, আচ্ছা, এখন কোশ্চেনে কি বলছে, দ্য ইয়ংগেস্ট স্টুডেন্ট। এদের মধ্যে ইয়ংগেস্ট মানে কি, সবচেয়ে ছোট। কে ছোট? এই যে যার বয়স 4 বছর। ওই ইয়ংগেস্ট স্টুডেন্ট টাকা পাইছে কত? 1200। তার মানে এই যে ইয়ংগেস্ট স্টুডেন্টের টাকা আমি ধরছি 4x, আর কোশ্চেনে দিয়ে আছে ইয়ংগেস্ট স্টুডেন্ট পাইছে হচ্ছে 1200। তার মানে এই 4x যা বোঝাচ্ছে এই 1200 তাই বোঝাচ্ছে, তাই আমরা লিখবো 4x ইজ ইকুয়াল টু 1200। এটা হচ্ছে শর্ত মতে। তাহলে x ইকুয়াল টু কি, এই 4 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, একবারে কাটে দেন। এই 4 দিয়ে 12 কে কাটলে যাবে 3 বার, আর এই দুইটা শূন্য বসে যাবে। তার মানে x ইকুয়াল টু কত? 300। এই যে x এর ভ্যালু 300 আসছে, এটাই আমাদের দরকার। হোয়াট ইজ দ্য সাম অফ মানি? সাম অফ মানি মানে কি, মানে এই পুরো টাকাটার মান কত? এখন আমাকে বলেন, এই পুরো টাকাটা ভাগ করে নিছে কি 4 জন মিলে? তার মানে এই 4 জনের টাকা যোগ করলে যা হবে সেটাই তো সাম অফ মানি। বুঝতে হবে কিন্তু ব্যাপারটা, এই পুরো টাকাটা কিন্তু ওই 4 জন ভাগ করে নিছে, তার মানে এই 4 জনের টাকা যোগ করলে যেটা পাবো ওইটাই তো সম্পূর্ণ টাকা। তাই সাম অফ মানি বের করার জন্য সব যোগ করতে হবে। তাহলে অতএব সাম অফ মানি ইকুয়াল টু 11x প্লাস 9x প্লাস 7x প্লাস 4x। এখন দেখেন, এই 11 না কত, 20, 20 এর সাথে কত 27, 27 এর কত 31, তাহলে 31x। তাহলে 31 ইন্টু x এর মান কত? x এর মান 300। এবার বসান, এই দুইটা শূন্য বসে গেল। এখন এই 3 দিয়ে 1 কে গুণ করলে হবে 3, 3 দিয়ে 3 কে গুণ করলে 9, তাহলে 9300 টাকা। তাহলে উত্তর হচ্ছে 9300 টাকা। তাহলে সাম অফ মানি হচ্ছে 9300। হ্যাঁ, পরীক্ষা নিব। এই অধ্যায় শেষ হবে, আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিব রিভিশন দেওয়ার জন্য। আর ওই 1 সপ্তাহের মধ্যে আমি নতুন চ্যাপ্টার শুরু করে দিব আর পরীক্ষার প্রশ্ন করে ফেলবো। আপনাদেরকে 1 সপ্তাহ পরে এটার উপর একটা মেগা পরীক্ষা নিব। হ্যাঁ, এমসিকিউ মোটামুটি 30 থেকে 40 নম্বরের একটা এমসিকিউর পরীক্ষা নিব। টেনশন করে না, গুগল ফর্মে পরীক্ষা হবে প্রত্যেকটা চ্যাপ্টারের ইনশাআল্লাহ। ওকে, এবার আমি চলে যাব, এটা কত ছিল? 91। 91 পরে আমি চলে যাব 92। কোশ্চেন নাম্বার 92। আরে এটা তো একই স্টুডেন্ট, একই কোশ্চেন, কি ব্যাপার? সেটা রিপিট হয়ে গেছে। হ্যাঁ, সরি। 93 দেখেন, 93 কি বলছে? 93 বলছে টাকা 432 ইজ ডিভাইডেড অ্যামং 3 ওয়ার্কার্স। তার মানে 432 টাকা হচ্ছে 3 জন ওয়ার্কারের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেই ওয়ার্কারের নাম কি? এবিসি নামক 3 জন ওয়ার্কারের মধ্যে 432 টাকা ভাগ করে দিছে। সাজ দ্যাট মানে এমন ভাবে যে, হ্যাঁ, সাজ দ্যাট 8 টাইমস অফ এস শেয়ার, মানে এর যে শেয়ারটা পাইছে তার 8 টাইমস মানে 8 গুণ ইজ ইকুয়াল টু 12 টাইমস অফ বিস শেয়ার, মানে বির শেয়ারের 12 গুণের সমান। হুইচ ইজ ইকুয়াল টু 6 টাইমস অফ সিস শেয়ার, যা সি এর শেয়ারের 6 গুণের সমান। হাউ মাচ উইল এ গেট?
দেখেন আচ্ছা কি বলছে 8 টাইমস অফ এস শেয়ার। আচ্ছা এর শেয়ারকে আমি এ দ্বারা প্রকাশ করব, বি এর শেয়ারকে আমি বি দ্বারা প্রকাশ করব, সি এর শেয়ারকে আমি সি দ্বারাই প্রকাশ করব। হ্যাঁ মানে ধরে নিচ্ছি যে এ হচ্ছে এ শেয়ার পাইছে কতটুকু এ, মানে এর শেয়ারের পরিমাণটা এ, বির শেয়ারের পরিমাণটা বি, সির শেয়ারের পরিমাণটা সি। অঙ্কে বলছে 8 টাইমস অফ এস শেয়ার। এই যে দেখেন 8 টাইমস অফ এস শেয়ার। এখন আমাকে বলেন এর শেয়ারকে যদি আমি এ ধরে নিছি তার মানে এর শেয়ারের 8 গুণ, এর শেয়ারের 8 গুণ, তার মানে এর শেয়ারকে যদি এ ধরছি তাহলে এর শেয়ারের 8 গুণ হচ্ছে 8। বির শেয়ারের 12 গুণ, বির শেয়ার যেহেতু বি ধরছি তাহলে বির শেয়ারের 12 গুণ মানে 12 বি। এটা সমান, এটা কার সমান? আবার সির শেয়ারের 6 গুণের সমান। তাহলে সির শেয়ারকে যদি সি ধরছি তাহলে সির শেয়ারের 6 গুণ মানে 6c। এইটুকু বুঝছেন কি বলেন? এটা সমান। এবার কোশ্চেনে বলছে হাউ মাচ উইল এ গেট, মানে এ কত টাকা পাবে। এখন এ কত টাকা পাবে মানে এই 432 টাকার মধ্যে এ কত টাকা পাবে এটা যদি বের করতে চান আপনাকে তো এই জায়গা থেকে আগে এবিসি এর ধারাবাহিক অনুপাত প্রস্তুত করতে হবে। দেখেন যা পড়ছিলাম তাই এখন কাজে লাগতেছে। তাহলে এবিসি এর ধারাবাহিক অনুপাত কেমনে প্রস্তুত করবেন মনে করে দেখেন, আপনাদেরকে বুঝাইছিলাম যদি এরকম এ বি সি এর সামনে যদি এরকম কোনো পূর্ণ সংখ্যা যদি গুণ থাকে সেক্ষেত্রে এই পূর্ণ সংখ্যা তিনটার লসাগু নিতে হয়। তাহলে এই যে 8, 12 আর এই 6 এর লসাগু কত হবে? 24 হবে। 24 কেন? এই যে 12 ডাবল নেন, 12 দিয়ে তো হচ্ছে না কারণ 12 কে 8 ভাগ করতে পারে না। 12 ডাবল কত? 24। 24 কে 6 ভাগ করতে পারে, 8 ভাগ করতে পারে, তার মানে 8, 12 আর 6 এর লসাগু হচ্ছে 24। এই 24 কে যদি এই 8 দিয়ে ভাগ করেন তাহলে এটা হবে কার মান? এর মান। তার মানে এইচ টু বি টু সি বের করবো না, তাহলে এই 24 কে যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে 3, সেটা কার মান? এর মান। এই লসাগু 24 কে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন, এই 12 দিয়ে ভাগ করেন 2 আসবে, সেটা কার মান? এই যে বির সাথে আছে তার মানে এটা বির মান। এগুলো শেখাইছি ক্লাসে। এই লসাগু 24 কে যদি আপনি এই 6 দিয়ে ভাগ করেন তাহলে যেটা বেরোবে সেটা কার মান? এটা সির মান। 24 কে 6 দিয়ে ভাগ করলে 4। তার মানে হচ্ছে A:B:C অর্থাৎ এ বি এবং সি এই 3:2:4 এই অনুপাতে হচ্ছে টাকাটা ভাগ করে নিবে। তাহলে হাউ মাচ উইল এ গেট, তাহলে এ কত টাকা পাবে দেখেন। তাহলে যার টাকা বের করবেন সেই অনুপাত যাবে উপরে, তাহলে এর টাকা বের করতেছেন তার মানে এর মান মানে 3 যাবে উপরে। নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল মানে সবগুলো যোগ করেন, তাহলে 3 আর 2 5 আর 4 9 ইন্টু কি? ইন্টু হচ্ছে এই তিনজন মিলে মোট যে টাকাটা পাইছে সেটা, এই যে 432। তাহলে 432। এবার 9 এর নামতা 4 9 36, 4 9 36, 43 থেকে 36 গেলে থাকে 7, 7 এর পরে 2 মানে 72, 8 9 72। 3 দিয়ে 48 কে গুণ করেন তাহলে 3 গুণিতক 48, 3 8 24 এর 4 হাতে 2, 3 4 12 2 14, 144 টাকা। তার মানে এ পাবে 144 টাকা। ক্লিয়ার? এ পাবে 144 টাকা। এগুলা ক্লাসে আমি শেখাইছি আপনাদেরকে, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ ক্লাসে শেখাইছি এমনিতে না কিন্তু, এই যে এগুলো এখন অ্যাপ্লিকেশন আসতেছে, এখন যদি না পারেন তাহলে কিন্তু আমার খুব কষ্ট লাগবে। আপনাকে এগুলো শিখাইছি আমি যে কিভাবে এরকম যদি কোনো কিছু থাকে সেক্ষেত্রে এই এ বি সি এর অনুপাত কেমনে বের করতে হয়, এগুলো কিন্তু শিখাইছি ক্লাসে। হ্যাঁ এবার আমি চলে যাবো হচ্ছে পরবর্তী প্রশ্নে। তো কাশি আসতেছে কেন? 92 পরে 93। A total of টাকা 450 is divided into equal shares. 450 টাকা ইকুয়াল শেয়ার মানে 450 টাকাকে ভাগ করা হয়েছে, এমন ভাবে ভাগ করা হয়েছে যে প্রত্যেক ভাগে সমান সংখ্যক টাকা থাকবে। বুঝলেন? কিন্তু প্রত্যেক ভাগে সমান সংখ্যক টাকা থাকবে। মনে করেন যে 35 টাকাকে যদি আপনি সমান সংখ্যক শেয়ারে ভাগ করেন, মানে প্রত্যেক ভাগে যেন সমান সংখ্যক টাকা থাকে, তাহলে 7 ভাগ করা যাবে 5 সাথে, প্রতি ভাগে 5 টাকা করে, অথবা 5 ভাগ করা যাবে প্রতি ভাগে 7 টাকা করে। তেমনই ভাবে এই 450 টাকাকে ইকুয়াল শেয়ারের ভাগ করা হয়েছে, মানে প্রত্যেক ভাগে যেন সমান সংখ্যক টাকা থাকে। ওকে। ইফ কেট একজনের নাম রিসিভস 4 শেয়ারস, মানে এই 450 টাকা যতগুলো শেয়ারে ভাগ করছে তার মধ্যে কেট পাইছে 4টা শেয়ার পাইছে, মানে 4টা অংশ পাইছে। হ্যাঁ কেভিন রিসিভস 3 শেয়ারস, কেভিন নামে একজন 3টা শেয়ার পাইছে। হ্যাঁ এন্ড আন্না রিসিভস রিমেইনিং 2 শেয়ারস, মানে কি? মানে কেট 4টা নিছে, কেভিন 3টা নিছে, তারপরে আর মাত্র 2টা শেয়ার আছে, সেই 2টা পাইছে। এই যে রিমেইনিং 2 শেয়ারস মানে আর বাকি 2টা শেয়ার, রিমেইনিং মানে বাকি থাকা, বাকি যেটুক ছিল। হ্যাঁ বাকি 2টা শেয়ার আন্না পাইছে। হাউ মাচ মানি ডিড কেভিন রিসিভ, তাহলে কেভিন কত টাকা রিসিভ করছে। তাহলে এখানে কেট, এই যে কেটকে আমি কেটি দ্বারা প্রকাশ করব, তারপরে কেভিন
কেভিনকে আমি কেভি দ্বারা প্রকাশ করবো, আন্নাকে আমি এ দ্বারা প্রকাশ করব। তাহলে কেট কয়টা পাইছে? কেট 4 শেয়ার নিছে, তার মানে কেট নিছে 4টা। কেভিন কয়টা নিছে? কেভিন নিছে 3টা। ওকে ফাইন। আন্না নিছে কয়টা? আন্না নিছে 2টা। তার মানে তারা 4:3:2 অনুপাতে টাকাটা রিসিভ করছে। এটা সরাসরি না বলে বলতেছে যে কেভিন 4টা শেয়ার নিছে, সরি কেট 4টা শেয়ার নিছে, কেভিন 3টা শেয়ার নিছে, আন্না 2টা শেয়ার নিছে। সরাসরি এটা বলা উচিত ছিল যে তারা এই টাকাটাকে 4:3:2 অনুপাতে ভাগ করে নিছে। এটা না বলে বলতেছে যে ও 4টা শেয়ার নিছে, ও 3 ভাগ নিছে, ও 2 ভাগ নিছে, একই কথা। হাউ মাস মানি ডিড কেভিন রিসিভ? তাহলে কেভিন মানে এই যে মাঝখানেরটা, তাহলে কেভিন, তাহলে যারটা বের করবেন সেই অনুপাত উপরে, তাহলে কেভিনের অনুপাত 3 যাবে উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফলে 4 আর 3 7 আর 2 9, ইন্টু কি? ইন্টু হচ্ছে এরা 3 জন মিলে যা পাবে তার মোট পরিমাণ, এই যে 450 টাকা। এই 9 দিয়ে 45-এর মধ্যে যাবে 5 বার আর একটা শূন্য, 3 50 150, তার মানে কেভিন পাবে 150 টাকা। ক্লিয়ার ব্যাপারটা? কেভিন পাবে 150 টাকা। ওকে, কেভিন পাবে 150 টাকা। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি, এটা কত ছিল? এটা হচ্ছে 93, 93 পরে 94 certain amount of money is divided among A, B, C in such a way that A gets 3 times as much as B। মানে সার্টেইন অ্যামাউন্ট মানে কোন একটা অ্যামাউন্ট কি করছে, এটা রিটেন পরীক্ষা আসছে। দেখেন রিটেন পরীক্ষা আসছে 8 ব্যাংক মানে বুঝতে পারছেন, মানে 8টা ব্যাংকের কম্বাইন্ড পরীক্ষা হয়েছিল, কম্বাইন্ড ব্যাংকের সেটাতে আসছে। Certain amount of money is divided among A, B, C in such a way that A gets 3 times as much as B। মানে কি? A হচ্ছে মানে as much as B, মানে B যত পাইছে A তার 3 গুণ পাইছে। তাহলে B যত পাইছে A তার 3 গুণ পাইছে। তাহলে বেশি কে পাইছে? A বেশি পাইছে। তাহলে এই জায়গা থেকে A আর B এর অনুপাত তৈরি করে ফেলতে পারবো, মানে A:B। A gets 3 times as much as B, মানে B যা পাবে A তার 3 গুণ পাবে। তাহলে B যদি 1 টাকা পায়, A পাবে 3 টাকা। তাহলে A:B হবে 3:1। এটুকু বুঝছেন কিনা বলেন? And B receives 2 times as much as C, মানে B পায় C যা পাবে তার ডাবল, তাহলে C যদি 1 টাকা পায়, B পাবে 2 টাকা। তাহলে এখান থেকে B:C তৈরি করে ফেলতে পারবো। ওই যে B receives 2 times as much as C, মানে B পাবে C যা পাবে তার ডাবল। তাহলে C 1 টাকা ধরবেন আর B কে ধরবেন 2 টাকা। তাহলে B হলো 2, C হলো 1। এইখান থেকে আপনাকে A:B:C ধারাবাহিক অনুপাত তৈরি করে ফেলতে হবে। বলছে ইফ A receives 1500 টাকা মোর দ্যান C, এই যে A receives 1500 টাকা মোর দ্যান C, মানে A যদি C এর চেয়ে 1500 টাকা বেশি পায়, তার মানে এই 1500 টাকা কি? এই 1500 টাকা হচ্ছে A আর C এর টাকার পার্থক্য। হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট, মানে সব অ্যামাউন্ট কত? তাহলে আমাকে কি করতে হবে? এই A, B, A:B আর B:C থেকে এদের ধারাবাহিক অনুপাত A:B:C প্রস্তুত করতে হবে। এখানে দয়ের নিয়ম অ্যাপ্লাই করব। কেমনে দয়ের নিয়ম অ্যাপ্লাই করব? যে কমন রাশি এখানে কে? কমন রাশি হচ্ছে B, এখানেও B আছে, এখানেও B আছে। তাহলে প্রথম অনুপাতের শেষে আছে কমন রাশি আর দ্বিতীয় অনুপাতের শুরুতে আছে, সুতরাং দয়ের নিয়ম অ্যাপ্লাই করা যাবে। প্রথমে এই দুইটা গুণ, 3 দুগুণী 6 ইস্টু, তারপরে এই বরাবর গুণ 2 1 2 ইস্টু 1 1 1, তাহলে 6:2:1। ওকে ফাইন। তাহলে আমি ধরে নিচ্ছি A পাচ্ছে 6x টাকা, B পাবে 2x টাকা আর C পাবে 1x মানে x। এখন কোশ্চেনে বলছে A receives 1500 মোর দ্যান C, তার মানে A আর C এর পার্থক্য 1500। A মানে 6x, C মানে x, তার মানে এই 6x মাইনাস x, এই দুজনের পার্থক্য এটা কত? 1500। তাহলে এখান থেকে 5x ইজ ইকুয়াল টু 1500। তাহলে x ইকুয়াল টু কত? এই 5 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। এই 5 দিয়ে 15কে কাটলে যাবে 3 বার আর 2টা শূন্য, মানে 300। তার মানে x এর মান 300। এখন অঙ্কে চাইছে কি? হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ মানি? টোটাল অ্যামাউন্ট মানে কি? এই 3 জন মিলে মোট কত টাকা পাইছে। তাহলে এই 3 জনের টাকা যোগ করলেই তো পাবো। তাহলে তো মোট টাকা হচ্ছে 6x প্লাস 2x প্লাস x। তাহলে 6 আর 2 8, 8 আর 1 9, তাহলে 9x। তাহলে ইকুয়াল টু 9 ইন্টু x এর মান কত? x এর মান যদি 300 বসাই দেন, তাহলে 3 9 27 আর 2টা শূন্য, 2700। খুবই সিম্পল, বুঝছেন? খুবই সিম্পল, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে যাতে ভুল না হয়। এটা কত নম্বর কোশ্চেন? 94 পরে আমি চলে যাবো 95 নম্বর কোশ্চেন, 95। কোশ্চেন নাম্বার 95 দেখেন, সবাই মনোযোগ দেন। 680 টাকাকে A, B, C এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে A B এর 2/3 এবং B C এর 1/4 অংশ পায়। বলছে B কত টাকা পেল? তাহলে প্রথম লাইনে কি আছে? A
বি এর 2/3 দেখেন, তাহলে এ ইজ ইকুয়াল টু বি এর মানে গুণ 2/3, এই যে এই লাইনটা, এখান থেকে এইচ টু বি তৈরি করবো। তাহলে বি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই পাশে এ থাকলো, বি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 2/3, তার মানে এ ইজ টু বি ইকুয়াল টু 2:3, এটুকু বুঝছেন কিনা বলেন। এবার বলছে এবং সি বি সি এর 1/4 অংশ, তাহলে বি ইকুয়াল টু সি এর মানে গুণ 1/4, তাহলে বি সি এর পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 1/4, মানে বি ইজ টু সি ইজ ইকুয়াল টু 1:4। এই যে এইচ টু বি পাইছেন, বি ইজ টু সি পাইছেন, এই দুটাকে ইউজ করে ধারাবাহিক অনুপাত তৈরি করে ফেলতে হবে, ধারাবাহিক অনুপাত। ঠিক আছে, তাহলে যেখানে বি ইজ টু সি লেখেন, বি ইজ টু সি কত, এই যে বি ইজ টু সি 1:4। এখানে দয়ের নিয়ম অ্যাপ্লাই করা যাবে কিনা দেখেন, এখানে কমন রাশি বি, কমন রাশি আছে বি, এখানেও আছে, এখানেও আছে। এই বি রাশিটা প্রথম অনুপাতের শেষে আছে এবং দ্বিতীয় অনুপাতের শুরুতে আছে, সুতরাং এখানে দয়ের নিয়ম অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ এইচ টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু, দয়ের নিয়ম মানে প্রথমে এই দুইটা গুণ, 2 1 2, 3 1 3, 3 4 12, কাটাকাটির সুযোগ আছে না, কাটাকাটির সুযোগ না, তাহলে 2:3:12, অর্থাৎ এইচ টু বি ইজ টু সি 2:3:12। এখন কি বলছে, বি কত টাকা পাবে, তাহলে আমরা বি এর টাকা বের করবো, তো যারটা বের করবো সেই অনুপাত উপরে, তাহলে বি হচ্ছে এই যে 3 টাকা উপরে, নিচে কি অনুপাতের যোগফল, সব যোগ করেন, 12 3 15, 15 2 17, ইন্টু কি, ইন্টু হচ্ছে এদের মোট পরিমাণ, মোট পরিমাণ কত, এই যে 668, 17 নামতা 4 17 68, 17 2 34, 34 2 68, তার মানে 17 দিয়ে এটা যাবে 4 বার, 4 17 68 আর একটা শূন্য। ওকে, 3 40 কত 120, তার মানে বি পাবে 120 টাকা। ক্লিয়ার কিনা বলেন, বি পাবে 120 টাকা। কঠিন আপনারাই বলেন, কঠিন সহজ, কিন্তু কনসেপ্ট বোঝা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যাঁ, ওকে, এটা কত নম্বর কোশ্চেন ছিল, 95, 95 পরে আমি এখন চলে যাবো 96, 96। An amount of টাকা 366 is to be divided among P, Q and R in such a manner that Q gets 2/3 as much as P and R together. দেখেন এবার বোঝার চেষ্টা করেন, and P may get half as much as Q and R together. What is the share of P? মানে P এর শেয়ার কত, মানে P কত টাকা পাবে, মানে 366 টাকা তিনজনের মধ্যে এমন ভাবে ভাগ করে দিছে যে সেই তিনজনের নাম হচ্ছে P, Q, R। P, Q এবং R এর মধ্যে এমন ভাবে ভাগ করে দিছে যে Q gets 2/3 as much as P and R together, মানে P এবং R একত্রে যা পায়, টুগেদার মানে একত্রে, Q পায় তার 2/3 মানে 2/3 অংশ, and P may get মানে P পাইতে পারে half as much as Q and R together, মানে Q এবং R একত্রে যা পায় এই P তার হাফ পায়। হাফ মানে একজন আরেকজনের হাফ মানে কি, একজন যদি 1 টাকা পায় আর একজন পাবে 2 টাকা, তাই না? তার মানে তাহলে কে 2 টাকা পাবে, যে বেশি সে 2 টাকা পাবে, যে কম পাবে সে 1 টাকা পাবে। তার মানে P may get half as much as Q and R together, তার মানে Q এবং R একত্রে যা পাবে P একা তার হাফ পাবে। তার মানে P পাবে কে, দেখেন এদিকে দেখেন, তাহলে P ইকুয়াল টু কেমন পাবে, এই যে P পাবে কেমন, Q প্লাস R, এই যে Q প্লাস R এর হাফ, এই জায়গাটা কি বুঝছেন, এই যে P মে গেট as much as Q plus R together, তার মানে Q এবং R একত্রে যা পাবে এই Q এবং R এর একত্রে ভ্যালুকে আমি Q প্লাস R দ্বারা প্রকাশ করতেছি, বুঝছেন, Q প্লাস R, এই Q প্লাস R দ্বারা বোঝাচ্ছি Q এবং R একত্রে যা পায়। তাহলে P কেমন পাবে, Q প্লাস R যা পাবে তার মানে এর হাফ। এইখান থেকে আপনি কি অনুপাত পাবেন, এই P এর সাথে Q প্লাস R এর অনুপাত পাবেন, তাই না? তাহলে এই পাশে P আছে, এই Q প্লাস R, এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, এই এর মানে কিন্তু গুণ, এটা এই পুরো জিনিসটা এই পাশে এসে ভাগ হবে, বোঝার চেষ্টা করেন প্লিজ, ইজ ইকুয়াল টু 1/2। তার মানে এখান থেকে P ইজ টু Q প্লাস R ইজ ইকুয়াল টু 1:2। আপনি এই ব্যাপারটা কি বুঝলেন, এই লাইন এইটুকু কি বুঝছেন, প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, না বুঝলে আমি আরেকবার ক্লিয়ারিফাই করব। এটা কি বুঝছেন, প্লিজ এইটুক আমাকে একটু বলেন।
এই জায়গাটুকু কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। কোথায় বোঝেন নাই? এখানে বলছে কি যে পি মে গেট হাফ অ্যাজ মাচ অ্যাজ কিউ প্লাস আর টুগেদার, মানে কিউ এবং আর একত্রে যা পাবে। তাহলে কিউ আর একত্রে দেওয়া আছে, কিউ এবং আর এর আলাদা আলাদা ভ্যালু নাই, কিউ এবং আর এর একত্রে ভ্যালু এই জন্য দুজনকে যোগ করছি। কিউ এবং আর এর একত্রিত ভ্যালু মানে এই দুজনের যোগফল। কিউ প্লাস আর দ্বারা বোঝাচ্ছি যে কিউ এবং আর একত্রে যা পায় সেটাকে বোঝাচ্ছি। তাহলে পি কেমন পাবে? পি পাবে এই দুইজনে যা পাবে তার হাফ, তার মানে পি ইকুয়াল টু কিউ প্লাস আর এর হাফ। এইখান থেকে এই পি এর সাথে কিউ প্লাস আর এর অনুপাত তৈরি করে ফেলছে। বুঝছেন? বোঝা গেছে কিনা বলেন? এখন অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে হোয়াট ইজ দ্য শেয়ার অফ পি, মানে পি কত পাবে। তাহলে আমরা কার মান বের করবো? দিয়ে তাকান, বের করবো পি এর মান। তাহলে যার মান বের করবো সেই অনুপাত উপরে, যেহেতু আমরা পি এর মান বের করবো তাহলে পি যাবে উপরে, পি মানে যে 1, আর নিচে কি অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে এই যে অনুপাতের রাশিগুলোর যোগফল মানে এই দুইটা যোগ করেন, এক আর দুই যোগ করলে কত? 3 ইন্টু কি? ইন্টু হচ্ছে এই যে পি কিউ এবং আর, এই তিনজন মিলে মোট যা পাবে, এই তিনজন মিলে মোট যে টাকা পাবে সেটা তো 366। এই 366 টাকা কার? পি কিউ আর তিনজনের। তাহলে এখানে এখন অনেকে বলবে ভাই এখানে তো তিনজন নাই, এখানে তো দুইজন আছে। আরে ভাই এর মধ্যে তিনজন আছে। এই যে এই প্রথমটা হচ্ছে পি, আর পরেরটা যে কিউ প্লাস আর, কিউ এবং আর দুইজন মিলে, তার মানে এখানে কিন্তু পি কিউ আর তিনজনই আছে। বুঝছেন? এই যে 1 আর যোগ 2 3 করছি, 1 যোগ 2 3, এই 3 এর মধ্যে কিন্তু পি কিউ আর তিনজনই আছে। তাহলে যার মানটা বের করেন সেই অনুপাত উপরে, নিচে হচ্ছে অনুপাতের রাশিগুলোর যোগফল। এখন অনেকে বলবেন যে ভাই এই 366 টাকা তো পি কিউ আর এই তিনজনের টাকা, তাই না? তাহলে আপনি এখানে তিনজনের টাকার যোগফল যদি এখানে লেখেন, কিন্তু এখানে যে অনুপাত আছে 2টা, আর এই অনুপাত 2টার মধ্যে কিন্তু এই তিনজনই আছে। তাহলে যারটা বের করবেন সেই অনুপাত উপরে, নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল ইন্টু হচ্ছে এরা সবাই মিলে যে টাকাটা পাচ্ছে সেটাই, যে 366। তাই এটাই 3 এর মধ্যে 3 যাবে একবার, 3 এর মধ্যে 6 এর মধ্যে যাবে 2 বার, 6 এর মধ্যে 2 বার। ঠিক আছে? বুঝছেন? তার মানে 1 গুণ 122 মানে 122 টাকা। অঙ্কটা কি ক্লিয়ার হয়েছে? প্লিজ একটু কাইন্ডলি বলেন তো। আবার একটু বুঝান, এটা কোথায়? কি বোঝেননি সেটা একটু বলেন তো, কি বোঝেননি সেটা যদি না বলেন তাহলে তো আমি তো বুঝবো না সমস্যাটা। কি বোঝেননি? এই লাইন বোঝেননি না কি বোঝেননি? কোনটা বোঝেননি একটু বলেন তো কাইন্ডলি। কোথায় বোঝেননি একটু লিখতে হবে। কোথায় বোঝেননি বা কি বোঝেননি সেটা না লিখলে কিন্তু বলা কঠিন। বলে কোশ্চেন এ টু জেড কি বলে না বলে, মানে আপনি কিছুই বোঝেননি, মানে আপনি আসলে কি যে বোঝেননি নিজেই বোঝেননি, এই আর কি। অনিক দত্ত, আগের ক্লাসগুলো কি করছেন? আমার তো মনে হচ্ছে না যে আগের ক্লাসগুলো করছেন। করলে পরে তো এই প্রশ্ন না বোঝার কথা নেই। এই লাইন সাজানো বোঝেননি? পি মে গেট হাফ অ্যাজ মাচ অ্যাজ কিউ অ্যান্ড আর টুগেদার। আচ্ছা, কিউ এবং আর একত্রে যা পাবে পি পাবে তার অর্ধেক। তাহলে আমাকে বলেন দেখেন কিউ এবং আর একত্রে যা পাবে। আচ্ছা আপনারা বলেন কিউ এবং আর একত্রে যেটা পাবে সেটাকে আপনি কি দ্বারা প্রকাশ করবেন? কিভাবে প্রকাশ করবেন বলেন? কিউ এবং আর একত্রে যেটা পাবে সেটাকে আপনি কিভাবে প্রকাশ করবেন? কিউ প্লাস আর, এর বাইরে তো প্রকাশ করার সুযোগ নেই। তার মানে কিউ প্লাস আর দ্বারা আমি কি বোঝাচ্ছি? কিউ প্লাস আর এই পুরোটা দ্বারা বোঝাচ্ছি যে কিউ এবং আর একত্রে যা পাচ্ছে সেই অ্যামাউন্টটাকে বোঝাচ্ছি। বোঝাচ্ছে সেখানে প্লিজ। কোশ্চেনে বলছে পি পাবে
এই দুইজন মিলে যা পাবে তার অর্ধেক। তার মানে পি হবে এই দুইজনের হাফ। তার মানে পি ইজ ইকুয়াল টু এই দুইজন যা পাবে, মানে এই দুজন মিলে যেটা পাচ্ছে তাকে কি দ্বারা প্রকাশ করছে? কিউ প্লাস আর না? তাই লিখতেছি কিউ প্লাস আর এর কেমন হাফ। এই কথাটাই তো লেখা যায়, পি মে গেট হাফ অ্যাজ মাচ অ্যাজ কিউ প্লাস আর টুগেদার, কিউ অ্যান্ড আর টুগেদার। মানে কিউ এবং আর একত্রে যা পায় তার মানে এদের মানে কিউ প্লাস আর এর হাফ। এটা কার মান? এটা পি এর মান। এবার বুঝছেন না বুঝেন নাই? প্লিজ একটু কাইন্ডলি বলেন তো। এবার বুঝছেন না বুঝেন নাই? হ্যাঁ, বইয়ের 111 দেখাবো, আমার মনে আছে। আচ্ছা বলছি। ও আচ্ছা, বুঝাবো, সমস্যা নেই। এবার কি বুঝছেন প্লিজ, যারা বলতেছিলেন যে আমি বুঝি নাই, এবার কি বুঝছেন? এই যে এই লাইনটা কিভাবে আসলো? কিউ যে টাকাটা পাবে তাকে আমি কিউ দ্বারা প্রকাশ করতেছি, আর যে টাকাটা পাবে তাকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি। এখন কিউ এবং আর একত্রে যে টাকাটা পাবে সেটাকে আপনি কি দ্বারা প্রকাশ করবেন? সেটাকে নিশ্চয়ই কিউ প্লাস আর দ্বারা প্রকাশ করতে হবে, এর বাইরে তো সুযোগ নেই। বুঝছেন? তাহলে কিউ প্লাস আর একত্রে যা পাবে পি পাবে তার হাফ। তার মানে পি এর মান কিউ প্লাস আর এর হাফ। এখান থেকে আমি কি পি আর এই কিউ প্লাস আর এর অনুপাত তৈরি করবো। এর মানে তো গুণ, তার মানে এখানে গুণ দিলেও হবে। তাহলে এই পুরো জিনিসটা এই পাশে গুণ আকার আছে, এই পুরো জিনিসটা এই পাশে এসে ভাগ হবে। তাহলে এই পাশে আছে পি আর তার নিচে আসবে কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 1/2, মানে 1:2। তাহলে পি এর মান 1, কিউ প্লাস আর, এই কিউ প্লাস আর পুরোটার মান 2। আচ্ছা, ইন্দ্রদেব বলছে যে কিউ গেটস, প্রথম শর্ত দিয়ে করা যায়। আচ্ছা দেখাচ্ছি শোন, কোনো সমস্যা নেই, আপনাদের আমি ক্লিয়ার করে দিব তো, কোনো সমস্যা নেই, একটু ধৈর্য ধরেন, মুছে দিচ্ছি। এটা অঙ্ক তো বুঝছেন। এখন অঙ্কে বলছে যে প্রথমে তো একটা শর্ত দেওয়া আছে ভাই, যে অ্যান অ্যামাউন্ট অফ 366 টাকা ইজ টু বি ডিভাইডেড এবং পি কিউ অ্যান্ড আর সাজ দ্যাট, এমন ভাবে করে দেওয়া হলো দ্যাট কিউ গেটস 2/3 অ্যাজ মাচ অ্যাজ পি অ্যান্ড আর টুগেদার। বুঝছেন? তার মানে পি এবং আর একত্রে যে টাকাটা পাবে, কিউ পাবে তার 2/3। কিউ পাবে তার কত? 2/3। তার মানে কিউ ইজ ইকুয়াল টু পি প্লাস আর এর 2/3, মানে 2/3। এটুকু বুঝছেন কিনা বলেন? ওই যে কিউ পাবে পি এবং আর একত্রে যা পাবে তার 2/3। তার মানে পি এর মান, পি যা পাবে তাকে আমি পি দ্বারা প্রকাশ করতেছি, আর যা পাবে তাকে আমি আর দ্বারা প্রকাশ করতেছি। তাহলে দুইজনে একত্রে যা পাবে তাকে তো পি প্লাস আর দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে কিউ পাবে পি এবং আর একত্রে যা পাবে তার 2/3। তাহলে পি এবং আর একত্রে পাবে কতটুকু? পি প্লাস আর। তাহলে কিউ পাবে এই পি প্লাস আর এর 2/3, মানে 2/3। তাহলে কিউ ইজ ইকুয়াল টু, এর মানে তো গুণ, তাহলে পি প্লাস আর ইন্টু 2/3। এই পুরো জিনিসটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এই পাশে আছে কিউ, এই পুরো জিনিসটা এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 2/3। তার মানে এখান থেকে কিউ ইজ টু পি প্লাস আর, কিউ এর সাথে পি প্লাস আর এর অনুপাত বের হয়েছে 2:3। ঠিক আছে? এখন আমরা বের করবো কিসের মান? তাকান, বের করতে বলছে পি এর মান। তাহলে যার মান বের করবেন সেই অনুপাতটা উপরে যায়। তাহলে এখানে যেহেতু পি এর মান বের করতে বলছে, তাহলে পি এর অনুপাত উপরে যাবে। কিন্তু ভাই কিউ এর ভ্যালু আছে 2, কিন্তু পি এবং আর মিলে হলো 3। তাকান, পি এবং আর মিলে হচ্ছে 3, দুইজন মিলে 3। তাহলে দুইজন মিলে যদি 3 হয়, তাহলে এর মধ্যে পি এর মান কতটুক আর কি আর এর মান কতটুক সেটা তো আমি নির্দিষ্ট করে বলতে পারতেছি না। তার মানে আমি যদি পি এর মান বের করতে চাই, তাহলে পি এর ভ্যালুটা উপরে যাবে। তাহলে এখানে পি এর ভ্যালু এক্স্যাক্টলি কত জানি না। তার মানে প্রথম শর্ত দিয়ে আমি কিউ এর মানটা বের করতে পারবো, কিন্তু পি এর মানটা বের করতে পারবো না। তাই আমি প্রথম শর্তটা নিয়ে অঙ্কটা করি নাই। আমার কথা কি এবার বুঝছেন? আপনারা কি বুঝছেন? আপনারা কি বুঝছেন? আমার অঙ্কে চাইছে পি এর মান, তো পি এর মান এখানে তো যার মান বের করবো সেই অনুপাতটা উপরে যায়। তাহলে এই প্রথম শর্ত থেকে তো আমার পি এবং আর দুইজন মিলে 3, তাহলে পি এবং আর দুইজন মিলে 3, তাহলে এর মধ্যে পি কতটুকু সেটা তো আমি জানি না। তার মানে আমি তো পি এর ভ্যালুটা, মানে এই শর্ত থেকে তো পি এর ভ্যালুটা পাবো না, তাই এই শর্তটা ইউজ করি নাই।
আপনারা কি বুঝছেন? এই ব্যাপারটা কি ক্লিয়ার হলো? এবার এবার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, যদি কিউ এর মান বের করতে বলতো তাহলে আমি এখান থেকে কিউ এর মানটা বের করতাম। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, এই প্রশ্নটা কে পারে? যদি এই কোশ্চেনে আর এর মান বের করতে বলতো, মনোযোগ দেন, যদি এই কোশ্চেনে আর এর ভ্যালু বের করতে বলতো, আর যে আর কত টাকা হবে, তাহলে কিভাবে করতাম দেখি বলেন তো? যদি এই কোশ্চেনে আর এর ভ্যালু বের করতে বলতো তাহলে আমরা কিভাবে করতাম? যদি এই কোশ্চেনে আর এর ভ্যালু বের করতে বলতো তাহলে কিভাবে করতাম বলেন দেখি, কে কে বলতে পারে? কি হলো বলেন? যদি এই কোশ্চেনে বলতো যে আর কত টাকা পাবে, এটা যদি বের করতে বলতো তাহলে আপনি কি করে করতেন? কেউ বলছে না, কারণ কি? বলে দিব নাকি লিখছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, বলে দিব। আচ্ছা, যদি আর এর ভ্যালু বের করতে চাইতো, দেখেন প্রথম শর্তে কিন্তু এখান থেকে কিউ এর মান বের করা যাবে, কারণ আমরা কি জানি, যে মানটা বের করতে হয় সেই অনুপাতটা উপরে যায়। তাহলে এখানে কিউ এর মানটা 2 এটা দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা কিউ এর মান বের করতে পারবো, কারণ কিউ এর ভ্যালুটা ফিক্সড আমি জানি। আর পরবর্তী যে শর্তটা আছে, দেখেন পরবর্তী শর্তটা কি ছিল? পি পাবে কিউ প্লাস আর একত্রে যা পাবে তার হাফ। এখান থেকে পি ডিভাইডেড বাই কিউ প্লাস আর এর অনুপাত বেরোবে। তাহলে পি ইস টু, তাই তো? তার মানে এখান থেকে পি এর মান বের করা যাবে। তার মানে কোন এই যে প্রথম যে শর্ত আর দ্বিতীয় যে শর্ত, কোথাও কিন্তু আর কিন্তু ফ্রি নাই। দেখেন এখানে কিউ ফ্রি, মানে কিউ এর মান বের করা যাবে, এখানে পি ফ্রি, এখান থেকে পি এর মান বের করা যাবে, কিন্তু কোথাও কিন্তু আর ফ্রি নাই। তার মানে সরাসরি আর এর মানটা বের করা এই অঙ্কে যাবে না, একটু টাফ হবে। করা যাবে, তাহলে ধারাবাহিক অনুপাত তৈরি করবো, কালকে দেখাবো, সেটা সমস্যা নেই। তাহলে কি করবো? এই প্রথম শর্ত থেকে কিউ এর মান বের করা যাবে, রাইট? এই দ্বিতীয় শর্ত থেকে পি এর মান বের করা যাবে, রাইট? এখন এই 366 টাকা তো ভাই পি, কিউ আর আর এই তিনজনের মধ্যে ভাগ করে দিছে। তাহলে এই শর্ত থেকে কিউ এর মান বের করতে পারবো, এই শর্ত থেকে পি এর মান বের করতে পারবো। তারপরে ওই যে 366 টাকা টোটাল, এই টোটাল টাকা থেকে এই দুইজনের টাকাটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে তো আর এর মান আসবে কিনা বলেন? এমএসটি জেসমিন লিমা, জি এমএসটি মমতাজ মহল, পি কিউ বের করে এক্স ধরবো কেন? পি কিউ এর মান বের করে টোটাল থেকে বাদ, রাইট? আফরিন জাহান ইভা, জি অনিক দত্ত, যেহেতু অনেকেই বলছেন, অনেকে থ্যাংক ইউ। জি তাইবা জান্নাত, ঠিক আছে থ্যাংক ইউ। তারপরে নাজমা রহমান, সবার উত্তর রাইট। হ্যাঁ, পি কিউ বের করে তারপরে আমরা টোটাল থেকে এই দুইটা বিয়োগ করে দিব। তো ঠিক আছে, এটা আজকের ক্লাসটা এখানেই রাখবো, আমি সমাপ্ত করব। মানে খুব কাশি হয়েছে তো, মানে গলার ভেতর চুল কাচ্ছে, প্রচন্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আমরা এখান থেকে ক্লাস শুরু করব, ঠিক আছে? তো আগামীকাল ক্লাস হবে। আগামীকাল চেষ্টা করব অনুপাত সমানুপাতে শেষ করে দেওয়ার। আর অনুপাত সমানুপাতের উপর এখন থেকে আপনি রিভিশন দিতে থাকেন, কারণ আপনার পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা হবে হচ্ছে 30 থেকে 40টা এমসিকিউ পরীক্ষা হবে। 30 থেকে 40টা আমি চেষ্টা করব ক্রিয়েটিভ কোশ্চেন করার। আমি আবার বলছি, কোশ্চেন কিন্তু হবে ক্রিয়েটিভ মানে কি, হুবহু কমন করবে না। আমি যা করাইছি তার মধ্যেই থাকবে, বা পরীক্ষায় যা যা আসে তার মধ্যে থাকবে, কিন্তু হুবহু না, সংখ্যা চেঞ্জ থাকবে, ঠিক আছে? কথার একটু পরিবর্তন থাকবে, যাতে আপনি আসলে বুঝে পড়ছেন কিনা সেটা যেন যাচাই হয়, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ও, তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।